ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 3 এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা। এই অধ্যায় থেকে আমরা অনেক পার্টে অনেকগুলি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমাদের মধ্যে কেউ বলেছিলে যে এই অধ্যায় থেকে যদি একটা সামগ্রিক আলোচনা করা যায় তাহলে ভালো হতো। সেই জন্যই তোমাদের সামনে এই অধ্যায়ের সামগ্রিক আলোচনা নিয়ে উপস্থিত হলাম, বা তোমাদের সামনে ছোট্ট আলোচনা একটা প্রস্তুত করছি। এই যে সেমিস্টার থ্রিতে অনেক অধ্যায় আছে যেগুলোর সঙ্গে তোমরা পরিচিত, কিন্তু এই অধ্যায়টি একবারে নতুন, তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। সেই জন্য বিষয়টা একটু জটিল বলে মনে হলেও বিষয়টা কিন্তু তা নয়, বিষয়টা অনেকটাই সহজ সরল প্রকৃতির, যদি একটু বুঝতে পারা যায়। চলো তাহলে মূল আলোচনায় আসা যাক, বিষয়টা দেখি কি রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক যখনই আমরা আলোচনা করতে যাচ্ছি তখনই কিন্তু নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার শব্দগুলো শুনতে পাই বা দেখতে পাই, বা এমনও বলা যেতে পারে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তার ধারণাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণভাবে নিরাপত্তা বলতে কোনো না কোনো হুমকি থেকে নিজেকে মুক্ত করার একটি উপায়, বা তোমরা বলতে পারো শক্তি সাম্যের মাধ্যমে কোনো রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের হুমকির থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে তখনই তাকে বলা হবে নিরাপত্তা। যেমন ধরো পাকিস্তান ভারতকে হুমকি দিল পরমাণু আক্রমণ করবে, কিন্তু ভারত তার প্রত্যুত্তরে একটি ব্যবস্থা গ্রহণ করবে, সেটি হচ্ছে কি আন্তর্জাতিক রাজনীতিতে যে বড় বড় বৃহৎ রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলিকে নিজেদের পক্ষে নিয়ে আসবে। পক্ষে নিয়ে আসার পর ভারত কিন্তু আন্তর্জাতিক স্তর থেকে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করবে। এভাবেও কিন্তু ভারত তার নিরাপত্তাটাকে বজায় রাখতে পারে, বা এভাবেও হুমকির মোকাবিলা করতে পারে। ভারত কিন্তু সরাসরি বলছে না যে পাকিস্তানের উপরে পারমাণবিক হামলা চালাবে, মানে পাকিস্তান যে বলেছিল পারমাণবিক হামলা করবে ভারতের উপরে, কিন্তু ভারত কিন্তু তার প্রতি উত্তরে পাকিস্তানের উপর পারমাণবিক হামলা করবে এই কথাটা না বলে আন্তর্জাতিক স্তর থেকে পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করছে। এইভাবেও ভারত কিন্তু তার নিরাপত্তা বজায় রাখছে। নিরাপত্তা বিষয়টি এমনই যেটা তোমার খোলাখুলি বিতর্ক বা আলোচনার উপযুক্ত নয়। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, সেই হেতু কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তার বিষয়টা জানা জরুরি। আমরা বিভিন্ন সিনেমাতে দেখি কিভাবে একজন হিরো এজেন্ট হিসাবে, মানে ভারতের এজেন্ট হিসাবে কাজ করছে, মানে তারা বিভিন্ন দেশে অবস্থান করে নিজ রাষ্ট্রটাকে কিভাবে তারা নিরাপত্তা প্রদান করছে, কিভাবে তারা ভারতকে সুরক্ষা প্রদান করছে, এগুলো সবাই আমরা সিনেমাতে দেখতে পাই। কিন্তু সিনেমাতে যে এজেন্টরা যেভাবে কাজ করছে সেটা কিন্তু কাল্পনিক হিসাবে আমরা দেখতে পাই, বা একটা কাল্পনিক চরিত্র, যদিও বাস্তবে এই কাজটা খুবই জটিল, যেটা আমরা সাধারণ মানুষ হিসাবে জানতে বা বুঝতেও পারি না। বর্তমানে বিশ্ব কিন্তু জটিল এবং পরিবর্তনশীল একটা ধারণার মধ্য দিয়ে যাচ্ছে। সেই জন্য নিরাপত্তার ধারণাটা অনেকটাই বিস্তৃত এবং বহুমাত্রিক হয়ে উঠছে। মানে শুধুমাত্র একটা দিক থেকেই নিরাপত্তা বজায় রাখলেই হবে ব্যাপারটা নয়, বহু দিক থেকেই নিরাপত্তাটাকে বজায় রাখতে হবে। আগে নিরাপত্তা বলতে প্রতিরক্ষা, সীমান্ত রক্ষা এগুলোকেই বোঝানো হতো, কিন্তু এখন নিরাপত্তা বলতে শুধুমাত্র সীমান্ত রক্ষা বা প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষাকেই বোঝায় না, তার সঙ্গে আর্থিক, সামাজিক, রাজনৈতিক, পরিবেশ, প্রযুক্তিগত, মানব নিরাপত্তার বিষয়গুলো কিন্তু চলে আসছে, নিরাপত্তার ধারণার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এগুলিকে পরিষ্কারভাবে বুঝতে গেলে বলতে হয় যেমন সাইবার অপরাধ, মানে সাইবার হামলা, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, মহামারী, দারিদ্রতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু একটা রাষ্ট্রের নিরাপত্তার অন্তর্ভুক্ত হচ্ছে। এই নিরাপত্তা ধারণাটার আমূল পরিবর্তন হচ্ছে কিন্তু বিংশ শতাব্দীর শেষের দশক থেকে। ওই যে আমরা আলোচনা করলাম, বর্তমানে নিরাপত্তা বলতে কিন্তু শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করা নয়, তার সঙ্গে মানব নিরাপত্তার বিষয়টাও কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে বা
আজকাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমকালীন বিশ্বের নিরাপত্তা ধারণার যে অধ্যায়টি, সেই অধ্যায় থেকে অনেকগুলো রাষ্ট্রবিজ্ঞানী নিরাপত্তার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাগুলো বিভিন্ন বইয়ে দেওয়া আছে, তোমরা বিষয়গুলো দেখে নেবে। সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা শুধু বিষয়টা সম্পর্কে বা এই অধ্যায়টা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা বা আইডিয়া গ্রহণ করব। তা নিরাপত্তা যে রয়েছে, সেই নিরাপত্তাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা, আর একটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। এই প্রথাগত নিরাপত্তাকে আবার ঐতিহ্যগত, চিরাচরিত, সাবেকি নিরাপত্তাও বলা হয়ে থাকে। মানে প্রথাগত নিরাপত্তাগুলোকে এতগুলো নামে আমরা জানতেও চিনতে পারি। আরেকটা রয়েছে, এখানে বললাম, অপ্রথাগত নিরাপত্তা। তাহলে প্রথমে আসি প্রথাগত বা ঐতিহ্যগত বা সাবেকি নিরাপত্তা কি, বিষয়টা কি। প্রথাগত নিরাপত্তা বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় বা সামরিক যে নিরাপত্তাকেই বোঝানো হয়ে থাকে। এই ধরনের নিরাপত্তা শুধুমাত্র সরকার এবং রাষ্ট্রের সঙ্গেই সম্পর্কযুক্ত। প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে যদি কোনো রাষ্ট্রের কাছে হুমকি আসে, সেই হুমকিগুলো ওই রাষ্ট্র কিভাবে মোকাবিলা করবে, রাষ্ট্রটি প্রতিরোধের নীতি গড়ে তুলবে, জোট গঠন করবে, শক্তি সাম্যের সৃষ্টি করবে। তাহলে এই ধারণার মূল বিষয় হচ্ছে রাষ্ট্রের যে সার্বভৌমিকতা, রাষ্ট্রের যে সীমানা, সেটাকেই শুধুমাত্র সুরক্ষা প্রদান করা, বা অন্য রাষ্ট্র যে নিরাপত্তার হুমকি দেয়, সেই হুমকি থেকে রাষ্ট্রীয় সার্বভৌমিকতা এবং রাষ্ট্রের অখণ্ডতাকে রক্ষা করাই হচ্ছে এই প্রথাগত নিরাপত্তার মূল উদ্দেশ্য। আমরা একটু আগে জোট গঠনের কথা বললাম। তো জোট গঠন বলতে কিরকম ভাবে জোট গঠন করবে, যেমন ন্যাটো, NATO, সার্ক, সাপটা, কোয়াড, এই যে জোটগুলো গঠন হয়েছিল, কোনো না কোনো কারণে জোট গঠন হয়েছিল, বা কোনো রাষ্ট্রকে ঠেকাতে এই জোটগুলো গঠন করা হয়েছিল। তাহলে ওই রাষ্ট্রগুলো নিজের মধ্যে জোট গঠন করে অন্য রাষ্ট্রের যে হুমকি, সেই হুমকিগুলো মোকাবিলা করার চেষ্টা করছে। এটা গেল তোমার প্রথাগত নিরাপত্তা। এই প্রথাগত নিরাপত্তাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা। প্রথমে আছে আভ্যন্তরীণ নিরাপত্তা। একটা রাষ্ট্রীয় সীমানার মধ্যে অনেক বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, অনেক জনগোষ্ঠী আছে যাদের রাষ্ট্রের কাজের প্রতি তারা সন্তুষ্ট নয়। সেই জন্য তারা রাষ্ট্রের অভ্যন্তরে একটা অস্বস্তিকর পরিবেশ, একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। সেই অস্বস্তিকর পরিবেশ, ভয়াবহ পরিবেশ থেকে রাষ্ট্র যখন তার অভ্যন্তরীণ এই বিষয়গুলি মোকাবিলা করে, তখন তাকে বলা হবে তোমার আভ্যন্তরীণ নিরাপত্তা। এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি রাষ্ট্রের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে, যার জন্য এই রাষ্ট্রের অভ্যন্তরে প্রচুর মানুষের প্রাণহানি হয়। এই জন্য সরকার সদা তৎপর কিভাবে রাষ্ট্রের অভ্যন্তরে যে নিরাপত্তার হুমকি আছে তাকে মোকাবিলা করতে উদ্যোগী হয়। আবারও এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে রাষ্ট্রের অভ্যন্তরে এই যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি রয়েছে, তারাকে বিদেশি কোনো রাষ্ট্র মদদ দিচ্ছে, উস্কানি দিচ্ছে, যে উস্কানি বা প্ররোচনাটি মোকাবিলা করা সরকারের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। তবে রাষ্ট্র কোনো না কোনোভাবে সৈন্যবাহিনীকে প্রয়োগ করে বা সৈন্যবাহিনীকে কাজে লাগিয়ে সেই সব সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের অভ্যন্তরে যে মাওবাদী আন্দোলন হয়েছিল, মাওবাদী যে কার্যকলাপ হয়েছিল, সেই মাওবাদী কার্যকলাপকে রোখার জন্য সামরিক বাহিনী কাজে লাগিয়েছিল। এরকম অনেক উদাহরণ রয়েছে। নাগাল্যান্ড আন্দোলন, মিজোরাম, মানে মিজোরামের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, পাঞ্জাবের খালিস্তান আন্দোলন, ধরো না মণিপুরে যে মেইতি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ মোকাবিলা করার জন্য রাষ্ট্র বা সরকার কি করেছে, রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এইভাবেও রাষ্ট্র তার নিরাপত্তাকে সুরক্ষিত রাখছে। তবে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে শুধুমাত্র কি আমাদের রাষ্ট্রেই এই বিষয়গুলো ঘটছে, না বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই ঘটনাগুলো ঘটছে? তো মনে রাখবে, তৃতীয় বিশ্বের যে দেশগুলি, মানে সদ্য স্বাধীনতা লাভ করেছে যে সব রাষ্ট্রগুলি, সেই রাষ্ট্রগুলোর ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে। এই নিরাপত্তার অভাবের কারণের জন্যই কোনো কোনো রাষ্ট্রে গৃহযুদ্ধ সৃষ্টি হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে তোমার শ্রীলঙ্কা, বাংলাদেশ,
এইসব রাষ্ট্রে কিন্তু গৃহযুদ্ধের সৃষ্টি হচ্ছে, গৃহযুদ্ধ তৈরি করা হচ্ছে। ওইসব রাষ্ট্রের নিরাপত্তা যে রয়েছে, নিরাপত্তার চ্যালেঞ্জ রাষ্ট্র মোকাবিলা করতে পারছে না। আবার অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য ওইসব রাষ্ট্রে যেসব আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলোকেও আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে হুমকি বলেও মনে করেছেন। এরপরে আসি আমরা বাহ্যিক নিরাপত্তা, মানে প্রথাগত নিরাপত্তা। প্রথমে আমরা আভ্যন্তরীণ নিরাপত্তা আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব বাহ্যিক নিরাপত্তা। আভ্যন্তরীণ নিরাপত্তা যেমন রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা রাষ্ট্রীয় সীমানার মধ্যে সংগঠিত হতো, কিন্তু এই ধরনের যে নিরাপত্তাটা মানে বাহ্যিক নিরাপত্তাটা, সেটা তোমার রাষ্ট্রীয় সীমানার বাইরে থেকে আসা হুমকির মোকাবিলা করাকে বোঝাবে। তোমরা জানো একটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ হচ্ছে সামরিক হুমকি। কোনো দেশের সামরিক বাহিনীর উপর বা সামরিক শক্তির উপর আক্রমণ হলে সেই রাষ্ট্রের সার্বভৌমিকতা, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতার উপর বিপদ ঘনিয়ে আসে। যেমন 1947 সালের 15ই আগস্টের পর ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র গঠন হয়। সেই 1947 সালের 15ই আগস্টের পর পাকিস্তান ভারত আক্রমণ করে কাশ্মীরকে নিজের হস্তগত করার জন্য। 1965 সালে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ ঘটায়। 1999 খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ। এগুলো সবই কিন্তু ভারতের বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে একটি হুমকি, যদিও ভারত এগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। তোমরা আরেকটা জিনিস বললে হয়তো বুঝতে পারবে, পেহেলগাঁও কাণ্ড। সেই পেহেলগাঁও কাণ্ডতে কি হয়েছিল? অনেক মানুষের হত্যা করেছিল জঙ্গি গোষ্ঠী। তো ভারত কি করছে? সিঁদুর অপারেশনের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। এইভাবে কিন্তু ভারত তার বাহ্যিক যে নিরাপত্তাটাকে সুরক্ষিত করে রেখেছে। এরপর আসি নিরাপত্তার যে দুটি ভাগ, প্রথাগত নিরাপত্তা আর একটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। অপ্রথাগত নিরাপত্তা কি বা বিষয়টা বোঝার চেষ্টা করছি। বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় হুমকি হচ্ছে তোমার সামরিক হুমকি। বর্তমানে প্রথাগত নিরাপত্তার যে হুমকি, যেমন যুদ্ধ, বহিরাক্রমণ, এর বাইরেও কিছু নিরাপত্তা বা হুমকি আসে মানব জীবনে, যেগুলো কিন্তু রাষ্ট্রের অভ্যন্তর থেকেও নয় আর রাষ্ট্রের বাইরের দিক থেকেও নয়। যে বিপদটা শুধুমাত্র একটা রাষ্ট্রের উপর পড়ে না বা রাষ্ট্রের ক্ষেত্রে নিরাপত্তার হুমকি বলে মনে করা হয় না, এটা সমস্ত বিশ্বের সমস্ত যে রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের কাছে একটা বিপদ বা হুমকি। যে বিপদটা একটা রাষ্ট্রের পক্ষে মোকাবিলা করা সম্ভব হয় না, বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে সবাই যদি একজোট হয়ে এই বিপদটাকে মোকাবিলা করতে না পারে, তাহলে গোটা বিশ্বটাই ধ্বংস হয়ে যাবে। এরকম যে একটা নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তার নাম অপ্রথাগত নিরাপত্তা। এইসব নিরাপত্তাগুলোকে, এইসব হুমকিগুলোকে বিশ্বের প্রতিটি রাষ্ট্র যখন একজোট হয়ে মোকাবিলা করার চেষ্টা করে, তখন তাকে বলা হবে বিশ্ব নিরাপত্তা। এগুলো কি কি? এগুলো হচ্ছে তোমার সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন। তোমাদের কি মনে হয় একটা রাষ্ট্রের পক্ষে এই সব সমস্যাগুলো সমাধান করা সম্ভব, মোকাবিলা করা সম্ভব? মোটেও না। একটা রাষ্ট্রের পক্ষে এই সব সমস্যা সমাধান করা সম্ভবই না। সেখানে উন্নত দেশ হোক আর অনুন্নত দেশ হোক বা উন্নয়নশীল দেশ হোক, সব রাষ্ট্রগুলোকেই একত্রে একসঙ্গে এক ছাতার তলায় আসতে হবে, দেওয়ার পর তার সমস্যার সমাধান করতে হবে। এগুলোকে তোমার বলা হবে অপ্রথাগত নিরাপত্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তখন তোমার ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। সেই ঠান্ডা লড়াই যখন শেষ হয় 1990-91 সাল নাগাদ, তারপর থেকেই এই অপ্রথাগত নিরাপত্তার যে ধারণা, এটা কিন্তু সকল রাষ্ট্রের দৃষ্টিগোচর হয়েছে। তখন থেকেই অপ্রথাগত নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে কিন্তু এই অপ্রথাগত নিরাপত্তাগুলো অবহেলিত হয়ে আসছে। তাহলে এই অপ্রথাগত নিরাপত্তা আলোচনার প্রথম যেটা আছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। প্রথমে আমরা অপ্রথাগত যে নিরাপত্তা রয়েছে, সেই অপ্রথাগত নিরাপত্তার একটি ধারণা
সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লবের পর রোবসপিয়ারের নেতৃত্বে যে জেকোবিন দল ছিল, সেই জেকোবিন দল ফ্রান্সে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতো, বা রোবসপিয়ার এই সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করত। তারপরে 1917 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নে হিটলার, তারপর তোমার ইসরায়েল প্যালেস্তাইনে হামাস জনগোষ্ঠী, তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আবার ইরাকে তৈল সম্পদ তাকে হস্তগত করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। কিছু মৌলবাদী সংগঠন ধর্মের দ্বন্দ্বের কারণে সন্ত্রাসবাদের সৃষ্টি করেছে, যেমন আল কায়দা, জৈশি মোহাম্মদ, লস্কর-ই তৈবা, ISIS প্রভৃতি জঙ্গি গোষ্ঠী। এই সন্ত্রাসবাদ তৈরির পিছনে কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। কোন রাষ্ট্রের যুবক যুবতী যদি তার নিজের পরিবেশ বা নিজের কিছু করার মতো পরিবেশ না পায়, তখন তারা সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেয়। এই যে পরিবেশটা না পেলে তরুণ তরুণীরা যে অসন্তুষ্ট হয়, তাকে কাজে লাগিয়ে কিছু সন্ত্রাসবাদী সংগঠন মগজ ধোলাই করে। মগজ ধোলাই করার পর রাষ্ট্রের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেয়। তারপর রয়েছে এলটিডি। এলটিডি তোমার নিজের যে ভাষার অস্তিত্ব যখন সংকটে চলে আসে, তখন দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কাতে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। এমনকি 1991 খ্রিস্টাব্দে এই এলটিডির হাতে আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও হত্যা হয়েছে। এই এলটিডি জঙ্গি গোষ্ঠীরা চীন থেকে যুদ্ধবিমান, অত্যাধুনিক সামগ্রী, অস্ত্র সামগ্রী আমদানি করছে আর সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এরপর আমরা আসি অভিবাসন। অপ্রথাগত নিরাপত্তার মধ্যে আরেকটা বিষয় অভিবাসন। অভিবাসন ইংরেজি শব্দ মাইগ্রেশন থেকে এসেছে, যেটা ল্যাটিন শব্দ মাইগেরি। মাইগ্রেশন বা অভিবাসন বলতে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী নিজের ইচ্ছায় উন্নত জীবন ধারণের আশায় একটা স্থান থেকে অন্য স্থানে গমন করে, তাকেই বলা হবে মাইগ্রেশন। তৃতীয় বিশ্বের দেশ যেমন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা দেশ, এগুলো তো উন্নয়নশীল দেশ। সেই উন্নয়নশীল দেশগুলো থেকে জনগোষ্ঠী বা ব্যক্তি তারা উন্নত দেশে চলে যাচ্ছে। কেন? উন্নত জীবন ধারণের আশায়, উন্নত আর্থিক সুযোগ সুবিধার আশায়, উন্নত চাকুরি লাভ, ভালো ব্যবসা বাণিজ্য করার আশায় তারা একটা স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। তাদেরকে বলা হবে তোমার মাইগ্রেশন বা অভিবাসন। সেই মাইগ্রেশন বলতে গেলে এখানে একটা আলোচনা চলে আসে, উদ্বাস্তু বিষয়টা চলে আসে। তো উদ্বাস্তু আর মাইগ্রেশনটা কিন্তু এক জিনিস নয়। মাইগ্রেশনটা হচ্ছে নিজের ইচ্ছায় ব্যক্তি যখন অন্যত্র চলে যায় তখন তাকে বলা হবে মাইগ্রেশন। কিন্তু উদ্বাস্তু, উদ্বাস্তু বলতে জোর করে বলপূর্বক ভাবে যখন ব্যক্তি বা গোষ্ঠীকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করা হয়, তাকে বলা হবে তোমার উদ্বাস্তু। যেমনটা হয়েছিল 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে হিন্দু জনগোষ্ঠীরা ভারতে এসেছিল, তারাকে বলা হবে তোমার উদ্বাস্তু। উদ্বাস্তু কথার সহজ অর্থ হচ্ছে যাদের বাস্তু নেই বা বাস্তুচ্যুত, তাদেরকে বলা হবে উদ্বাস্তু। অভিবাসনের ইংরেজি হচ্ছে মাইগ্রেশন, উদ্বাস্তুর ইংরেজি হচ্ছে রিফিউজি। তাহলে দুটি বিষয় আলাদা করা গেল, দুটো বিষয় কিন্তু এক নয়। তাহলে আসি অভিবাসন। অভিবাসন কিন্তু অনেক কারণে হয়ে থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, নিরাপত্তার অভাব, জনগণের উচ্চাকাঙ্ক্ষা, এইসব কারণের জন্য অভিবাসন হয়ে থাকে। এই অভিবাসনকে 4 ভাগে ভাগ করা যায়। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম নাম দেওয়া আছে। মোটামুটি অভিবাসনকে তোমার 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে রয়েছে আভ্যন্তরীণ অভিবাসন, 2 নম্বরে রয়েছে বাহ্যিক বা আন্তর্জাতিক বা দেশান্তর যাকে বলে সেই অভিবাসন, 3 নম্বরে রয়েছে স্বেচ্ছামূলক অভিবাসন, 4 রয়েছে জবরদস্তিমূলক বা অনৈচ্ছিক অভিবাসন। প্রথমে আসি আভ্যন্তরীণ অভিবাসন। আমাদের ভারতের পরিপ্রেক্ষিতেই উদাহরণগুলো দেওয়া হবে। আভ্যন্তরীণ অভিবাসন হচ্ছে যখন কোনো স্থানের মানুষ সঠিক কাজ পাচ্ছে না, তারা তখন কি করছে, একটা দেশের মধ্যেই অন্য একটা রাজ্যে চলে যাচ্ছে কাজের খোঁজে, তখন তাকে বলা হবে আভ্যন্তরীণ অভিবাসন।
যেমন ধরতে পারো আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে জনগণরা সঠিক কাজ বা সঠিক মজুরি পাচ্ছে না, তার জন্য তারা কথা চলে যাচ্ছে গুজরাটের চটকলে কাজ করতে চলে যাচ্ছে, অল্প বয়সী বাচ্চাই হোক না কেন। এটাকে বলা হবে আভ্যন্তরীণ অভিবাসন। দুই আছে দেশান্তর বা আন্তর্জাতিক বা তোমার হচ্ছে বাহ্যিক অভিবাসন। উন্নত জীবন ধারণের জন্য উন্নয়নশীল বা অনুন্নত দেশের জনগণরা বা ব্যক্তি গোষ্ঠী যারা, তারা কি করছে, উন্নত দেশে চলে যাচ্ছে। যেমন আমাদের ভারতবর্ষের শিক্ষিত যুবক যুবতী যারা, তারা উন্নত জীবনযাত্রা, ভালো বেতন পাওয়ার জন্য আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, মানে ইউরোপের দেশ, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে বাহ্যিক অভিবাসন। 3 নম্বরে রয়েছে স্বেচ্ছামূলক অভিবাসন। উন্নত জীবন, ভালো জীবিকার খোঁজে মানুষ যখন নিজের ইচ্ছায় নিজের স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়, তখন তাকে বলা হবে স্বেচ্ছামূলক অভিবাসন। অনেকে যারা আছে, যারা পড়াশোনা করছে উন্নত দেশে, তারা কিন্তু আর ভারতে ফিরতে চাইছে না, মানে তারা নিজ দেশে ফিরতে চাইছে না, তারা সেখানেই স্থায়ীভাবে বসবাস করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা কিন্তু ওই ব্যক্তির নিজের ইচ্ছায় ঘটেছে, সেই জন্য এটাকে বলা হবে স্বেচ্ছামূলক অভিবাসন। 4 নম্বরে রয়েছে অনৈচ্ছিক অভিবাসন। যে অভিবাসনের ক্ষেত্রে ব্যক্তি বা গোষ্ঠীর নিজের ইচ্ছা থাকে না, জাতিদ্বন্দ্ব, পরিবেশগত কারণ, রাজনৈতিক হিংসা, প্রাকৃতিক দুর্যোগ, এইসব কারণের জন্য ব্যক্তি কি করে, নিজের যে স্থান সেটা ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়, তাকে বলা হবে তোমার অনৈচ্ছিক অভিবাসন। যেমন হতে পারো গঙ্গার ভাঙনের ফলে ওই স্থানের মানুষগণ বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীর উৎপাতের জন্য কাশ্মীর থেকে মানুষগণ অন্যত্র চলে যাচ্ছে, এগুলো সবই কিন্তু অনৈচ্ছিক অভিবাসন। তারপরে রয়েছে অপ্রথাগত নিরাপত্তার আরেকটি দিক, দারিদ্রতা। দারিদ্রতা হলো এমন একটা সামাজিক অবস্থা যেখানে ব্যক্তি তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হয়। দারিদ্রতার কারণে যেমন সামাজিক অসন্তোষ সৃষ্টি হয়, তেমনি কিন্তু সামাজিক অপরাধও বৃদ্ধি পায়। চুরি, ডাকাতি, রাহাজানি, মানে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পায় এই দারিদ্রতার কারণে। এই দারিদ্রতার ইংরেজি শব্দ হচ্ছে প্রভার্টি, যেটা ফরাসি শব্দ প্রভার্টি থেকেই এসেছে। মনে রাখবে, দারিদ্রতা কিন্তু একটা অভিশাপ, সামাজিক অভিশাপ। মানুষের জীবনে দারিদ্রতা আসে কেন, বা দারিদ্রতার কারণগুলো কি কি হতে পারে? ধনী দরিদ্রের ইনকামের পার্থক্য, অর্থনৈতিক মন্দা, উচ্চমানের শিক্ষা গ্রহণ করতে অনীহা, মানে আর পড়বো না, পড়াশোনা করে কি হবে, এই ধরনের চিন্তা ভাবনা, খরা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, জনবিস্ফোরণ, এইগুলোই হচ্ছে দারিদ্রতার মূল কারণ। এই দারিদ্রতাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চরম দারিদ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক দারিদ্রতা। প্রথমে আসি চরম দারিদ্রতা। দারিদ্রতার একটা মানদণ্ড রয়েছে, মানে সেই মানদণ্ডের নিচে বাস করলে তাকে দরিদ্র বলা হবে, এবং মানদণ্ডের উপরে বাস করলে তাকে দরিদ্র বলা হবে না। একটা মানদণ্ড আছে, সেই মানদণ্ডের নিচে যখন ব্যক্তি বা ব্যক্তির পরিবার বসবাস করে, তখন তাকে বলা হবে চরম দারিদ্রতা, যেটাকে আমরা জানি বিলো পভার্টি লাইন। ভারতে প্রায় 30 কোটি মানুষ, জনগণ এই চরম দারিদ্রতায় বসবাস করে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে প্রচুর পরিমাণে মানুষ দারিদ্রতায় বসবাস করছে। এই চরম দারিদ্রতার মানুষগণ খাদ্য, বাসস্থান, বস্ত্র, এগুলো তো নয়, তার সঙ্গে শুদ্ধ পানীয় জল, শৌচাগার, উন্নত পরিষেবা, এগুলো কিছুই পায় না, তাকে বলা হবে চরম দারিদ্রতা। তোমরা দেখতে পাবে ভারতে এরকম প্রচুর প্রচুর জনসংখ্যা রয়েছে। এরপর রয়েছে আপেক্ষিক দারিদ্রতা। এই আপেক্ষিক দারিদ্রতাটা চরম দারিদ্রতা থেকে একটু পার্থক্য রয়েছে। এই আপেক্ষিক দারিদ্রতা যে বিষয়টা, এটা তোমার উন্নত দেশে দেখা যায়। উন্নত দেশে সবাই কিন্তু ধনী, কিন্তু এখানে কিছু মানুষ আছে যারা কিন্তু প্রকৃত যারা ধনী তাদের থেকে একটু ভিন্ন, মানে কিন্তু এরা উন্নত দেশে বাস করছে, তবু কিন্তু এরা ভিন্ন। কিরকম? এরা রোজগার করছে, খাদ্য পাচ্ছে, ভালো বাসস্থান পাচ্ছে, উন্নত স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে,
কিন্তু এরা আমোদ প্রমোদ করার জন্য, বিনোদন করার জন্য অর্থ সংস্থান করতে পারছে না। এটাকেই বলা হবে তোমার আপেক্ষিক দারিদ্রতা। এটা তোমার আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ এই সমস্ত দেশগুলোতে দেখা যায়। দারিদ্রতার এই দুটো ভাগ থাকা সত্ত্বেও ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ, দারিদ্রতার আরো 4টি ভাগের কথা বলেছেন। সেগুলো কি কি? মধ্যম দারিদ্রতা, বহুমাত্রিক দারিদ্রতা, দীর্ঘস্থায়ী দারিদ্রতা, পরিস্থিতিগত দারিদ্রতা। প্রথমে রয়েছে মধ্যম দারিদ্রতা। এই দারিদ্রতা দেখা যায় মধ্য ও নিম্ন আয়ের যে দেশগুলি, এই দেশগুলোতে মধ্যম দারিদ্রতা দেখা যায়। তারপরে ভাগটি বহুমাত্রিক দারিদ্রতা। বহুমাত্রিক বলতে এখানে শুধু একটা নয়, অনেকগুলো বিষয়ে যখন দারিদ্রতা দেখা যাবে তখন তাকে বলা হবে বহুমাত্রিক দারিদ্রতা। এই দারিদ্রতা কেবলমাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলোর জন্য নয়, তারা ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল এগুলো কিছুই কোনোটাই ঠিক মতো পায় না, তখন তাকে বলা হবে বহুমাত্রিক দারিদ্রতা। তারপরে রয়েছে দীর্ঘস্থায়ী দারিদ্রতা। এরূপ দারিদ্রতা তোমার জন্মগত, মানে বংশ পরম্পরায় চলে আসে। দেখে মনে হবে দারিদ্রতাটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে হস্তান্তর হয়েছে, মানে সম্পত্তি যেভাবে হস্তান্তর হয় সেইভাবে দারিদ্রতা হস্তান্তর করেছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে। এটাকেই বলা হবে তোমার দীর্ঘস্থায়ী দারিদ্রতা। কিন্তু অনেকে আবার বলেছেন দুটি প্রজন্ম যদি পরপর দারিদ্র হয় সেটাকে তোমার দীর্ঘস্থায়ী দারিদ্রতা বলা হবে। 4 নম্বরে রয়েছে পরিস্থিতিগত দারিদ্রতা। আকস্মিক কোনো ঘটনার কারণে যখন ব্যক্তি বা পরিবার দারিদ্রতার শিকার হয় তখন তাকে বলা হবে পরিস্থিতিগত দারিদ্রতা। উদাহরণ দিতে গেলে বোঝা যাবে, পশ্চিমবঙ্গের শিক্ষক 26,000 নিয়োগ বাতিল, তার পরিবারের উপর একটা পরিস্থিতিগত দারিদ্রতা নেমে এসছে। বা এমনও বলা যেতে পারে, একটা পরিবারের একজন ব্যক্তি যে রোজগার করে সে যদি পঙ্গু হয়ে যায় বা মারা যায়, সেই পরিবারের ক্ষেত্রে একটি পরিস্থিতিগত দারিদ্রতা নেমে আসে। এটাকেই বলা হবে তোমার পরিস্থিতিগত দারিদ্রতা। এই দারিদ্রতা দূরীকরণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেগুলো হচ্ছে MDGs, SDGs, সামাজিক উন্নয়ন সম্মেলন, আদিস আবাবা অ্যাকশন, রিও 20 সম্মেলন। এগুলো সবই কিন্তু আন্তর্জাতিক স্তরে দরিদ্রতাকে কিভাবে মোকাবিলা করা যাবে তার ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আবার ভারতবর্ষে এই দরিদ্রতা মোকাবিলার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ভারতে জাতীয় খাদ্য সুরক্ষা আইন, মানে আমরা যেটা রেশন কার্ড বলি, মানে যে রেশন কার্ডের মধ্য দিয়ে আমরা রেশন গ্রহণ করি, সংগ্রহ করি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, শিক্ষার অধিকার আইন, স্বচ্ছ ভারত অভিযান, মানে যার মধ্য দিয়ে আমরা শৌচাগার, পায়খানা ঘরের নির্মাণের জন্য টাকা পেয়ে থাকি, সেটাকে তোমার বলা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। প্রধানমন্ত্রী জনধন যোজনা, 100 দিনের কাজ, মাতৃ সুরক্ষা প্রকল্প ইত্যাদি বিষয়গুলোর মাধ্যমে ভারত চেষ্টা করছে তার কিভাবে ভারত থেকে দারিদ্রতা মুক্ত করা যায়। এরপর অপ্রথাগত নিরাপত্তা আরেকটি বিষয়, মহামারী। সমসাময়িক বিশ্বে নিরাপত্তার ক্ষেত্রে যে অপ্রথাগত নিরাপত্তাগুলো রয়েছে তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে মহামারী। মহামারী মানে হচ্ছে বিশ্বে স্বাস্থ্যের সংকট। তোমরা মহামারী বিষয়টাকে নিয়ে ভালো জানো, কারণ 2020 সালে ভারতের বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে স্কুল, কলেজ, দোকানপাট, অফিস আদালত, বিভিন্ন যোগাযোগ মাধ্যম দীর্ঘকাল ধরে বন্ধ রাখা হয়েছিল, যাতে রোগটা না দ্রুত ছড়িয়ে পড়ে, যাতে না অধিকাংশ মানুষ মারা যায়। এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসছি। তার আগে আমরা জানি মহামারী শব্দটি কোথা থেকে এসেছে। মহামারী গ্রিক শব্দ এপি এবং ডেমস থেকে এসেছে। এপি শব্দের অর্থ হচ্ছে উপরে এবং ডেমস শব্দের অর্থ হচ্ছে মানুষ, মানে মানুষের উপরে যখন কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দেবে তখন তাকে বলা হবে মহামারী। আগে কলেরা, প্লেগ, ম্যালেরিয়া এসব রোগগুলি আগে হতো, বহু লোকও কিন্তু মারা যেত। কিন্তু এগুলোর ওষুধ, টিকা আবিষ্কার হওয়ার ফলে এই রোগগুলি বিশ্ব থেকে প্রায় নির্মূল হয়ে গেছে এবং মানুষ সেই রোগগুলো থেকে নিস্তার পেয়েছে। কিন্তু বর্তমানে এইডস, HIV, ইবোলা, সার্স, ব্লাড ফ্লু এইসব রোগগুলি ব্যাপকভাবে বিস্তার লাভ করছে।
বর্তমানে তো এইডস বা এইচআইভি যেটা সেটা মহামারীর আকার ধারণ করছে, কারণ এটা একটা যৌন গঠিত একটা রোগ। এই মহামারীর উদ্ভবের কারণটা কি? কি কি কারণে মহামারী উদ্ভব হতে পারে? অ্যান্টিজেনের পরিবর্তন। এই অ্যান্টিজেনের দুটি প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে অ্যান্টিজেন ডিপ্ট, আর হচ্ছে অ্যান্টিজেন সিট। এই বিষয়গুলো নিয়ে আমরা এমসিকিউতে আলোচনা করেছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো বিষয়গুলো। এই অ্যান্টিজেনের পরিবর্তন ছাড়াও মহামারীর উদ্ভবের কারণ হচ্ছে তোমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, জীবাণু শরীরে ছড়িয়ে পড়া। এই জীবাণুগুলো হতে পারে বায়ুবাহিত, জলবাহিত, ভেক্টরজনিত, যৌনবাহিত। বায়ুবাহিত যেসব জীবাণু, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, জলবাহিত কলেরা, টাইফয়েড, ভেক্টরজনিত ম্যালেরিয়া, জিকা, যৌনবাহিত সিফিলিস ও এইচআইভি। এছাড়াও মহামারী উদ্ভবের কারণ জুনোসিস জাতীয় রোগ। সেগুলো কি কি? ইবোলা, সালমোনেলেসিস। এছাড়াও রয়েছে দুর্বল স্বাস্থ্য পরিষেবা। এগুলোই মূলত মহামারী উদ্ভবের কারণ। অতীতে অনেক মহামারী হয়েছে, তবে তার মধ্যে ব্ল্যাক ডেথ যে মহামারীটি হয়েছিল সেটাতে প্রায় 200 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। আগে যে সমস্ত মহামারী হয়েছিল তার কয়েকটি উদাহরণ, যেমন হচ্ছে জাস্টিনিয়ান প্লেগ, 541 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, এর বাহক হচ্ছে ইঁদুর। ব্ল্যাক ডেথ 1346 খ্রিস্টপূর্বাব্দে, এর বাহক হচ্ছে মাছি, বাতাস মানে বায়ুবাহিত। স্প্যানিশ ফ্লু 1918 খ্রিস্টাব্দ, মানে ঠিক প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে সেই সময়। এই স্প্যানিশ ফ্লু হওয়ার মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। মানে আবহাওয়াবিদরা যারা ছিলেন তারা বলছেন 6 বছর ধরে ওই সময় নাকি জলবায়ুর পরিবর্তন হয়েছিল, তার জন্যই স্প্যানিশ ফ্লু দেখা দিয়েছিল। আর বর্তমানে এইচআইভি এইডস এটা তো কন্টিনিউ চলছে। তার মধ্যে হয়েছিল তোমার 2020 সালে কোভিড-19। এই কোভিড-19টা আস্তে আস্তে করে কমে গেল, বর্তমানে এখন আজকের দিনে কিন্তু কোভিড-19টা আরো একটু মাথাচাড়া দিচ্ছে আস্তে আস্তে করে। দেখা যাক কি হয়, কতদূর পরিস্থিতি এগোয়। আমরা বিভিন্ন মহামারী নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই মহামারী প্রতিরোধ করা যাবে কিভাবে? মহামারী প্রতিরোধ করতে গেলে আগে কি রোগ হয়েছে সেই রোগটাকে দ্রুত নির্ণয় করতে হবে, উন্নত থেকে উন্নততর ল্যাব তৈরি করতে হবে, জরুরি টিকাকরণের ব্যবস্থা করতে হবে। যেমন হাম, পোলিও, ইনফ্লুয়েঞ্জা এইসব রোগগুলি টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তেমনি কোভিড-19 প্রতিরোধ করা সম্ভব হয়েছে টিকা আবিষ্কারের ফলে। এই যে কোভিড-19 যখন হয়, দ্রুত টিকা আবিষ্কার করা হয়েছিল। সেই টিকাগুলো কি কি? কোভিডশিল্ড এবং কোভ্যাক্সিন। এই দুটো টিকার মাধ্যমে সারা ভারতের মানুষকে বিনা পয়সায় পরিষেবা দেওয়া হয়েছিল। তার জন্যই দ্রুত এই রোগটাকে নিজেদের আয়ত্তে আনা গেছে। এই মহামারী প্রতিরোধের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করছে। প্রথমে রয়েছে তোমার হু, যেটা আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে কিন্তু এই কোভিড-19 যখন হয় তখন তার কিভাবে টিকাকরণ প্রস্তুত করা যাবে, কিভাবে টিকা প্রদান করা হবে, এই রোগ নিরাময় করার জন্য প্রাথমিক চিকিৎসা কি হবে, মাস্কের ব্যবহার, এইসব নির্দেশগুলো দিয়েছিল আন্তর্জাতিক স্বাস্থ্য সংগঠন মানে হু। শুধুমাত্র আন্তর্জাতিক স্বাস্থ্য সংগঠন বা হু এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এই হুকে সাহায্য করেছিল এমন কিছু আন্তর্জাতিক সংগঠন রয়েছে, যেমন তোমার ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন, গ্লোবাল আউটব্রেক অ্যালার্ট অ্যান্ড রেসপন্স নেটওয়ার্ক, গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটিভ, গ্লোবাল হেলথ সিকিউরিটি এজেন্ডা। এইসব সংস্থাগুলো বিশেষভাবে সাহায্য করেছিল হুকে। এই যে সংস্থাগুলোর নাম আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু এমসিকিউতে এর শর্ট ফর্ম এবং তার কাজ কি ছিল সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে, সেখানে তোমরা বিষয়গুলো দেখতে পারো। এরপর বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ নিরাপত্তা, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এই বিশ্ব নিরাপত্তা বর্তমান দিনে বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ। এটা একটা অপ্রথাগত নিরাপত্তা, যেটা বলে কয়ে আসে না, দীর্ঘদিন ধরে আস্তে আস্তে সংগঠিত হতে হতে
এক সময় বিশাল রূপ ধারণ করে। এই পরিবেশগত নিরাপত্তাকে আটকানোর জন্য কোনো একটি রাষ্ট্রকে এগিয়ে এলে হবে না, বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। সে ছোট রাষ্ট্র হোক, বড় রাষ্ট্র হোক, ধনী রাষ্ট্র হোক, গরিব রাষ্ট্র হোক, সব রাষ্ট্রকেই কিন্তু এগিয়ে আসতে হবে। তা না হলে এর নির্দিষ্ট সমাধানে আসা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিবেশ শব্দটি এসেছে তোমার ফরাসি শব্দ এনভায়রনার থেকে, যার বাংলা প্রতিশব্দ ঘিরে থাকা। এই পরিবেশ শব্দটির প্রবর্তক ছিলেন থমাস কার্লিল। এই যে বললাম যে একটা রাষ্ট্রের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই পরিবেশগত নিরাপত্তাকে আটকানো। কেন? বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, জলস্তর বৃদ্ধি, এগুলো তো আর কোনো একটি রাষ্ট্রকে দেখেই তার উপর প্রভাব পড়ে না। এগুলো কিন্তু প্রতিটি রাষ্ট্রের উপরই প্রভাব ফেলে। সেই জন্য বিশ্ব রাজনীতিতে দরিদ্রতা, মহামারীর মতো একটি অপ্রথাগত নিরাপত্তা হলো পরিবেশগত নিরাপত্তা। সেই জন্য এটা আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশগত নিরাপত্তা বা পরিবেশের যে অবক্ষয় হয়ে থাকে তার পেছনে কারণগুলো কি? কারণগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন, বন সম্পদ ধ্বংস, প্রচুর পরিমাণে শিল্পায়ন, ওজোন স্তরের ক্ষয়, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি, বায়ু দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, এর থেকে বড় হচ্ছে যেটা তেজস্ক্রিয় দূষণ। এগুলোই হচ্ছে পরিবেশ দূষণের মূল কারণ বা পরিবেশের অবক্ষয়ের মূল কারণ। তাই পরিবেশকে সুস্থ রাখতে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেকগুলো সম্মেলন, অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিভাবে পৃথিবীকে, বিশ্বকে সুস্থ রাখা যায়। রামসার সম্মেলন 1971 খ্রিস্টাব্দ, স্টকহোম সম্মেলন 1972 খ্রিস্টাব্দ, UNCED 1992 খ্রিস্টাব্দ, যেটাকে আমরা বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট বা রিও সম্মেলন নামে কিন্তু জানি। মনিট্রাল প্রটোকল 1989 সাল, বাসেল কনভেনশন 1989 সাল, কিয়োটো সম্মেলন 1997 সাল, কোপেনহেগেন চুক্তি 2009 সাল, প্যারিস চুক্তি 2015 খ্রিস্টাব্দ বা সাল। তবে এগুলিই নয়, এগুলো ছাড়াও আরো অনেক পরিবেশগত সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনগুলো নিয়ে আমরা এমসিকিউতে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে তোমরা বিষয়গুলো দেখতে পারো। তবে এখানে তোমাদের কাছে একটা জিনিস বলা, এই যে পরিবেশ সংক্রান্ত যে সম্মেলনগুলো হয়েছিল সেই সম্মেলনগুলোর বিষয়বস্তু কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা। সেই বিষয়বস্তুগুলো সমান সমান সম্মেলন, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে এমসিকিউ হিসাবে দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের কাছে পরিবেশ যে অবক্ষয় হচ্ছে সেই অবক্ষয়কে রোধ করার জন্য কিছু ব্যবস্থা নিয়েছে ভারত সরকার হোক বা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সম্মেলন বা কনভেনশন, মানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগগুলো কি কি? বনসৃজন করতে হবে, কৃষিতে জৈব সারের ব্যবহার করতে হবে। আমরা কি করি? বেশি উৎপাদন হবে তার জন্য আমরা রাসায়নিক সার প্রয়োগ করি, কীটনাশক প্রয়োগ করি, সেগুলো ব্যবহার বন্ধ করতে হবে, দিয়ে জৈব সার ব্যবহার করতে হবে। বর্জ্য বস্তুর পুনর্ব্যবহার করতে হবে। দেখবে আমরা যে 5ই জুন পরিবেশ দিবস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করি, সেখানে কিন্তু প্লাস্টিক জাতীয় দ্রব্যের পুনর্ব্যবহারের কথা আমরা বলি। গাছ লাগানোর জন্য আমরা সব জনগণকে আহ্বান করি। জীবনযাত্রার মানটা পরিবর্তন করতে হবে। মানে আমি এসি ছাড়া থাকতে পারি না, কিন্তু এই এসি থেকে যেসব গ্যাসগুলো নির্গত হয় সেটা কিন্তু বিশেষভাবে ক্ষতি করে পরিবেশের। ওজোন স্তর নষ্ট করে। ওজোন স্তর নষ্ট করলে কি হবে? সূর্যের যে অতি বেগুনি রশ্মি জীবজগতের শরীরে এসে লাগবে, পড়বে, তাহলে জীবজগতের গায়ে ক্যান্সারের সৃষ্টি হবে, আর ক্যান্সার সৃষ্টি হলে জীবজগৎ সম্পূর্ণ নষ্ট হবে। মারাত্মক অস্ত্রের প্রতিযোগিতাগুলো বন্ধ করতে হবে, যে আমার কত অস্ত্র আছে, আমার কত অত্যাধুনিক অস্ত্র আছে, সেগুলো তুমি দেখো আমি ব্যবহার করছি, এই নিয়ে তোমার পরিবেশ দূষণ হবে। এই প্রতিযোগিতাগুলো বন্ধ করতে হবে। এর জন্য রাষ্ট্রকে উদ্যোগ গ্রহণ করতে হবে। মূল কথা হচ্ছে আমরা ছাত্রছাত্রী, আমাদেরকে আগে গ্রহণ করতে হবে যে কিভাবে পরিবেশটাকে বাঁচানো যায়। সেই জন্য পরিবেশ বিষয়ে আমাদের নিজেকেই আগে সচেতন হতে হবে। তা না হলে একসময় উদ্ভিদ জগৎ রয়ে যাবে,
কিন্তু প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল তোমার সমকালীন বিশ্বের নিরাপত্তার যে ধারণা তার একটি সংক্ষিপ্ত বিবরণ বা আলোচনা। তবে এই আলোচনার মধ্যেই যে সবকিছু আলোচনা হয়ে গেল এটা কিন্তু নয়। তোমরা এই আলোচনাটা দেখার পর নিজেদের যে কোনো লেখকের যে বই আছে সেই বইটাকে অবশ্যই একবার রিডিং পড়বে, এবং এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো তৈরি করে দেওয়া আছে সেগুলো অবশ্যই একবার করে দেখে নেবে। আর দেখে নেওয়ার পর দেখবে যে এই অধ্যায় থেকে একটা সামগ্রিক ধারণা তোমাদের চলে আসবে। চ্যাপ্টারটা অতটা জটিল না, তবে এই অধ্যায়ে অনেকগুলো সম্মেলন কনভেনশন হয়েছে যেগুলো সাল এবং তার বিষয়বস্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখবে পড়বে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।